ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই এখানে কিয়ান এবং চাংহে মিলে ফানহুয়াকে হত্যা করে ফেলেছে এবং তখনই কিয়ান বলে সে ঝি বায়ের সবচেয়ে প্রিয় শিষ্য, তাকে মেরে ফেলা মানে ঝি পরিবারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। এবং তখনই চাংহে বলে ওদের গিয়ে বলো যে আমিই তাকে মেরে ফেলেছি, ভয় পাওয়ার কিছুই নেই। ঝি বা তো পুরো সুপরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি না। আমি শুধু চিন্তিত যে সে হয়তো এতটাই ভীতু যে শেষ পর্যন্ত কোনো পদক্ষেপই নেবে না। এবং তখনই কিয়ান বলে ঠিক আছে আমি আসছি, এবং চাংহে বলে দাঁড়াও। এবং এটা বলার সাথে সাথে চাংহে কিয়ানের বুকে তরোয়াল ঢুকিয়ে দেয় আর বলে আমাদের অভিনয়টা নিখুঁত হতে হবে। এবং তখনই কিয়ান বুকে হাত দিয়ে বলে একবার কেউ রক্ত নদী পার হতে পারলে সে তীরে পৌঁছাতে পারবেই। এবং এটা বলে কিয়ান হানহুয়াকে নিয়ে এখান থেকে চলে যায়। এবং তখনই চাংহে একটু মুচকি হাসতে হাসতে বলে সেই তীরে আর রাতের অন্ধকার থাকবে না, থাকবে শুধু আলো। কেউ একজন আসছে, জলদি এখান থেকে চলে যায়। কি আফসোস, বর্তমান ঝি পরিবারের খুব একটা আকর্ষণীয় মানুষ নেই বললেই চলে, তবে তোমাকে তাদের মধ্যে একজন ধরা যেতে পারে। তোমার গায়ের রং যদি এতটা রুগ্ন না হতো তবে তোমার সাথে একটা জমজমাট লড়াই করতে আমার বেশ ভালোই লাগতো। এবং তখনই পিছন থেকে একটি লোক এসে বলে এটা সত্যিই অপ্রত্যাশিত, ব্লাড রিভারের জল্লাদ আসলে মনে মনে বেশ বিষাদগ্রস্ত। এবং তখনই চাংহে মুচকি হেসে বলে তুমি এখানে, মু পরিবারের প্রধান মু জিজে। এবং তখনই জিজে বলে তুমি ঝি ফানহুয়াকে মেরেছো, ঝি বা তোমাকে ছেড়ে দেবে না। এবং তখনই চাংহে বলে এর পরেও ব্লাড রিভারের সদস্য বা তথাকথিত এই তিন পরিবারের মধ্যে দিন শেষে হয়তো একটি পরিবারই টিকে থাকবে। তরোয়াল যখন খাপ থেকে বের করা হয়েছে তখন তার ধার লুকিয়ে রেখে লাভ কি? তুমি মু পরিবারের ইতিহাসের সর্বকনিষ্ঠ পরিবার প্রধান, তুমি কি ইতিহাসের সর্বকনিষ্ঠ কুলপতি হতে চাও না? এবং তখনই জিজে বলে তুমি সত্যিই খুব মজার মানুষ, তবে আমি তোমাকে মারতে এসেছি। সত্যি বলতে প্রথমবার যখন তোমার সাথে দেখা হয়েছিল তখনই তোমাকে মেরে ফেলতে চেয়েছিলাম। এবং এটা বলার সাথে সাথে এখানে সিন কাট হয়ে যায়। এদিকে আবার একটি গুহার ভেতরে বাই এবং ময়ূকে দেখি, এবং ময়ূ এখানে অসুস্থ ছিল এবং সে হিল করছিল নিজেকে। তখনই বাই বলে আমাকে তোমার শরীরটা পরীক্ষা করতে দাও। এবং তখনই বাই ময়ূকে ভালো করে চেক করে দেখছিল। এবং তখনই ময়ূর গলার কাছে একটি আঘাতের চিহ্ন দেখানো হয়, এবং এই আঘাতটি সেই প্যাট্রিয়াকি করেছিল যখন কিনা প্যাট্রিয়াকের সঙ্গে ময়ূর চুক্তি হয়েছিল। এবং ময়ূরকে যখন বাই এইভাবে টাচ করে দেখছিল তখন ময়ূর হার্টবিট যেন বেড়ে যাচ্ছিল। এবং এই আঘাতের চিহ্নটা দেখে বাই বুঝতে পেরে বলে এই জীবন মৃত্যুর চুক্তি এটা কেবল সেই ব্যক্তি তার অভ্যন্তরীণ শক্তি দিয়ে নিরাময় করতে পারে যে এটি প্রয়োগ করেছে। এবং তারপরেই ময়ূর বলে মিস বাই, আমি আমার ছি নিয়ন্ত্রণ করে ক্ষত সারিয়ে নিলে ঠিক হয়ে যাব, চিন্তার কিছু নেই। এবং তখনই বাই বলে ক্ষত সারানোর জন্য ছি নিয়ন্ত্রণ করছো? আমার তো মনে হয় তুমি শুধু ছি দিয়ে ব্যথাটা চেপে রাখার চেষ্টা করছো। আমাদের মতো চিকিৎসকরা তোমাদের মতো নির্বোধের একদম পছন্দ করে না, যারা নিজের শরীর আর জীবনের পরোয়া করে না। এবং তখনই ময়ূ বলে আমি কথা দিয়েছি যে আমি প্যাট্রিয়াককে রক্ষা করব, আমি তোমাকেও রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছি। যদিও নিজেকে রক্ষা করার কোনো কথা আমি দিইনি, তবে অন্তত ততক্ষণ আমি নিজেকে যত্ন নেব যতক্ষণ না তোমরা দুজন নিরাপদ হচ্ছ। এবং তখনই এই কথা শুনে বাই বলে ময়ূ, তুমি তো যুক্তির ওস্তাদ, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত, তা না হলে তোমার শরীরে কোনো শক্তি থাকবে না, আর তখন আমি বিপদে পড়ে যাব। এবং তখনই ময়ূ বলে মিস বাই চলুন তাহলে এবার এগোই। এবং তখনই বাই বলে তুমি কি নিশ্চিত
যে তোমার যথেষ্ট বিশ্রাম হয়েছে? ব্লাড রিভারের সবার কি নিজের জীবনের প্রতি কোনো মায়া নেই? এবং তখনই মুইও বলে, ব্লাড রিভারে আমার মু ঝাংয়ান নামের একজন বড় ভাই ছিলেন। তিনি বিশ্রামের জন্য একটি কৌশল তৈরি করেছিলেন যাকে বলা হয় বিশ্রামের শ্বাস। এটা যারা চর্চা করে তারা দিনে মাত্র 2 ঘন্টা ঘুমায়, এরপর সুযোগ বুঝে মাঝে মধ্যে অল্প সময় জিরিয়ে নেয়। সেইটুকুই আমাদের জন্য যথেষ্ট। এবং তখনই বাই বলে, আমাদের মতো চিকিৎসকরা শাস্ত্রের মানুষের কাছে এর কোনো মানেই হয় না। তোমার বড় ভাইয়ের তৈরি করা এই কৌশল যত চমৎকারই হোক না কেন, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো যুক্তি নেই। এবং তখনই মুইও বলে, হ্যাঁ হয়তো, কিন্তু আমাদের জন্য এটা খুবই কার্যকর। সব মিলিয়ে আমরা সব সময় সময়ের সাথে পাল্লা দিয়ে চলছি। কষ্টের জন্য দুঃখিত, চলুন এবার যাওয়া যাক। এদিকে আবার আমাদের অন্ধকারের মধ্যে সেই 3 পরিবারের ভয়ঙ্কর ইয়াং মাস্টারদের দেখানো হয়। এখানে একটি নোটিশ বোর্ড ছিল যে 3টি পরিবার পরিবারের পিছনে লেগেছে। এবং তখনই প্রথম ব্যক্তি বলে ওঠে, 3টি পরিবারের মধ্যে এখন চরম বিশৃঙ্খলা চলছে। এবং তখনই দ্বিতীয় ব্যক্তি বলে, বেচারা 3 পরিবারের সদস্যরা, তারা ভাবছে তাদের হাতে কোনো বিকল্প আছে, কিন্তু তারা বুঝতেই পারছে না যে প্যাট্রিয়ার্কের পদটি আসলে একটি অস্ত্র মাত্র। যারা এই অস্ত্র চালাচ্ছে তারাই এই পরিবারের কেউ নয়। এবং তখনই তৃতীয় ব্যক্তি উঠে বলে, সুপরিবারের সু চাংহে আর সু মুইও আছে, ওদের নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। ঝি পরিবার শক্তিশালী হলেও তারা অবিবেচক, মানুষের মন জয় করতে তারা জানে না। আর মু পরিবার চতুর এবং নিষ্ঠুর হলেও তারা বেশ দুর্বল। আমাদের এমন একটা অস্ত্র দরকার যে আমাদের কথা মেনে চলবে। ওরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকুক, আর আমরা সময় নিয়ে কাউকে খুঁজে বের করব। এবং তখনই ওখানে একটি কাগজের প্রজাপতির ভিতরে করে কেউ খবর পাঠায় যে আমি অযোগ্য, দয়া করে আমাকে ডেথ কফিন প্রদান করুন, ইতি মু। আসলে এই খবরটি জিজে পাঠিয়েছিল, যে কিনা চাংহের সঙ্গে যুদ্ধ করছিল। এবং তখনই প্রথম ব্যক্তি বলে, ওই মু জিজে আসলে বেশ বুদ্ধিমান যে সে সাহায্য চেয়েছে, যেহেতু চেয়েছে আমরা তাকে ডেথ কফিন দেব। এবং এটা বলে তখনই ওখানে একটি কফিন পারে এবং বলে, আমাদেরও এই যুদ্ধক্ষেত্রে যাওয়ার সময় হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কে জয়ী হয়। এবং তখনই ওখানে থাকা তৃতীয় ব্যক্তি বলে, স্বাভাবিকভাবে তুমি ছাড়া সবাই যেতে পারে, এই যাত্রা আমাদের দুর্ভাগ্য দূর করবে এবং আমাদের পাপ থেকে মুক্তি দেবে, তবে এটি আমাদের কোনো আশীর্বাদ দেবে না, তাহলে আমিই যাব। এবং তখনই প্রথম ব্যক্তি বলে, ঠিক আছে, তাহলে তুমিই যাও। এবং দ্বিতীয় ব্যক্তি বলে, আমরা অনেক দিন এখানে গর্তে ঢুকেছিলাম, এবার একটু বাইরে ঘুরে দেখার সময় হয়েছে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সুময়ও এবং বাইকে দেখানো হয়। এখানে সুময়ও তার পাওয়ার দিয়ে গুহার দরজাটাকে ভেঙে ফেলে এবং তারপরেই বাইকে বলে সাবধানে থাকতে। এটা বলেই সুময়ও বাইরে বেরিয়ে যায়। এবং ময়ূর বাইরে বের হওয়ার পরে আমরা খুব সুন্দর একটি জায়গা দেখতে পাই এবং এখানেই সেই শয়তান মুবাই অপেক্ষা করছিল ময়ূর জন্য এবং সে বেরিয়ে আসে। তখনই ময়ূর বলে, তুমি মুবাই, মু পরিবারের তরুণ মাস্টার। এবং তখনই বাই বলে, ময়ূর, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। এবং তখনই ময়ূর বলে, তুমি আমার ভাবনার চেয়েও বেশি বুদ্ধিমান। এবং তখনই বাই বলে, তুমি কি ভুলে গেছো স্পাইডার নেস্টের প্রতিটি ফাঁদ বা সজ্জা মু পরিবারের তৈরি? যদিও আমরা পুরো এলাকা নজরদারি করতে পারি না, তবে কিছু চিহ্ন অনুসরণ করে এগোনো সম্ভব। মিস জুয়ে আমাকে খবর পাঠিয়েছে যে তুমি আর সেই অলৌকিক চিকিৎসক গোপনে সুড়ঙ্গে ঢুকেছো, তাই আমি এখানেই অপেক্ষা করছি সেই চিকিৎসককে মারার জন্য। সে মারা গেলে প্যাট্রিয়ার্ক আর বাঁচবে না। এবং তখনই ময়ূর বলে, তুমি আমার ভাবনার চেয়েও বেশি নির্বোধ। এবং তখনই বাইরে গিয়ে বলে, তুমি কি বোঝাতে চাইছো? এবং ময়ূর বলে, যেহেতু আমি তোমার সামনেই হাজির হয়েছি, তোমাদের কেন মনে হলো যে তোমরা আমাকে হারাতে পারবে? এবং এটা বলার সাথে সাথে শয়তান মুয়ের লোকগুলো ময়ূর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এখানে তো
প্রচন্ড পরিমাণে যুদ্ধ বেঁধে যায় এবং এই যুদ্ধ তো এখানেই শেষ নয় এবং একই সাথে এদিকে আবার আমাদের চ্যাংহে এবং জেজের যুদ্ধ দেখানো হয়। এখানে চ্যাংহে এবং জেজের মধ্যে প্রচন্ড পরিমাণে যুদ্ধ হচ্ছিল, একদিকে ময়ূ এবং মু বায়ের সাথে, এদিকে আবার চ্যাংহে এবং জেজের সাথে। তাদের যুদ্ধ যেন শেষ না হওয়ার মতো। তখনই চ্যাংহে বলে, তুমি কি ভুলে গেছো আমার একজন বন্ধু আছে যে পাপেট স্টিল অর্থাৎ পুতুলের সুতো ব্যবহারে পারদর্শী, তার নাম সুময়ূ। তুমি হয়তো ক্লোজ কোয়ার্টার ক্যাম্বাট বা সামনাসামনি লড়াইয়ের বাইরে অপরাজয়ের হতে পারো, কিন্তু আমরা এখন সেটাই করছি। তার মানে আমার পাল্লা ভারী, মুহূর্তের মধ্যেই তোমার বিনাশ ঘটবে। একটি মুহূর্ত আমার কাছে এখন অনন্তকাল। আমি ড্র্যাগারে বিষ মাখিয়ে রেখেছিলাম এবং তখনই আমরা দেখতে পাই সু চাংহে এখানে জোজির বুকে একটুখানি আঘাত করে দিয়েছিল এবং জোজি এটা বুঝতে পেরে বলে, তুমি সত্যি মু পরিবারের একজন সদস্যকে বিষ প্রয়োগ করার চেষ্টা করলে। এবং তখনই চাংহে বলে, স্বাভাবিকভাবেই এই সামান্য বিষে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি দেখো। এবং তখনই জোজি বলে, যতক্ষণ না সু সিনহু নিজে এখানে আসছেন ততক্ষণ আমি তোমাকে সম্মানের সাথে আপ্যায়ন করব না। এবং তখনই সেখানে দুজন ব্যক্তি এসে হাজির হয় এবং তখনই চাংহে বলে, যদি তাই হয় তবে তোমার শরীরে থাকা বিষ বের করার পর্যাপ্ত সময় তুমি পাবে না। তোমার কাছে এই বিষ এখনো হয়তো কিছুই না, কিন্তু এই বিষ যদি শরীরে 2 ঘন্টা ধরে থাকে তবে কি হবে? আমার ভয় হচ্ছে তোমার মতো একজন শক্তিশালী ব্যক্তিরও বেঁচে থাকার জন্য অলৌকিক চিকিৎসকের সাহায্যের প্রয়োজন হবে। এবং তখনই জোজি রেগে গিয়ে বলে, সু চাংহে, তুমি বারবার আমাকে সত্যি অবাক করে দিচ্ছ। এবং এটা বলার সাথে সাথেই জোজি এখান থেকে চলে যায়। এবং তখনই চাংহে ওই লোক দুটিকে বলে, আমি ধরে নিচ্ছি তোমরা দুজনেই আমার পারফরমেন্স দেখেছো। এবার আমি সত্যিই আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছি। জানো, আমি প্রায় মরেই যাচ্ছিলাম। মনে রেখো, পরিবার প্রধানের সামনে আমার একটু প্রশংসা করো, ঠিক আছে? এবং এখানে সিন কাট হয় এবং তখনই মুইও বলে, কাটিং এমব্রেস আপনার প্রধান আক্রমণাত্মক অস্ত্র, ফলিং অটম আপনার প্রধান রক্ষণাত্মক অস্ত্র এবং হোয়াইট সিল্ক সোর্ড আপনার প্রধান গোপন অস্ত্র হিসেবে আপনার কৌশলগুলো প্রায় নিখুঁত। এবং এই কথা শুনে বাই বলে, আমব্রেলা ঘোস্ট হিসাবে আপনার যে খ্যাতি, আপনি সত্যিই তার যোগ্য। মাত্র কয়েকবার আঘাতের পরেই আপনি আমার তরোয়ালের বহু ধরে ফেলেছেন। এবং তখনই মুইও বলে, আমি বহুর বাইরে থেকে আপনার প্রতিটি নাড়াচাড়া পর্যবেক্ষণ করেছি। এবং এটা বলার সাথে সাথে এখানে থাকা প্রত্যেকটি সৈনিক ময়ূর উপর আক্রমণ করে দেয়। এবং এক পর্যায়ে এসে ময়ূতে এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায় আর শয়তান বাই পাশে থেকে সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এবং ময়ূতে এখানে বাইয়ের লোকেদেরকে এমনভাবে আঘাত করছিল সেটা তো ধারণার বাইরে। ময়ূ তার শর্ট ঘোস্ট দিয়ে এখানে প্রত্যেকটি লোককে আহত করে ফেলছিল। এবং এটা দেখে মুবাই আরো রেগে গিয়ে এখানে আরো সৈনিক নিয়ে আসতে থাকে এবং ময়ূর ওপর আক্রমণ করতে থাকে। কিন্তু ময়ূর এখানে তার ঘোস্ট আমব্রেলা দিয়ে এখানে প্রত্যেকটি সৈন্যকে আহত করে ফেলছিল এবং এদেরকে এখান থেকে এক ধাক্কায় সরিয়ে দিয়েছিল। এবং তখনই ময়ূর বলে, আপনি ট্রিনিটি এরর উদ্ভাবন করেছেন, তাতে কি? বহুগুলো অনমনীয় হয়, কিন্তু আপনার শত্রুতা তা নয়। একটি বহু যতই সূক্ষ্ম হোক না কেন, এখানে সব সময় একটি। এবং তখনই বাই বলে, তুমি এত অল্প সময়ের মধ্যে এটি দূর করার উপায় কিভাবে খুঁজে পেলে? এবং তখনই ময়ূ বলে, আমি এমন এক জায়গা থেকে এসেছি যা তরোয়াল চালনার জন্য বিখ্যাত। এখানে এমন কিছু মানুষ আছেন যারা তরোয়াল চালনা দিয়ে গবেষণা করেন এবং নতুন কৌশল উদ্ভাবন করেন। আবার এমন কিছু মানুষও আছেন যারা তরোয়ালের কৌশলগুলোকে পরাস্ত করার দিকে মনোনিবেশ করেন। আমার বাবা একবার বলেছিলেন, কেউ যদি স্বয়ং তরোয়াল দেবতা না হয় তবে তার সামনে তরোয়াল শব্দটি উচ্চারণ করার অধিকারও তার নেই। এবং এই কথা শুনে রেগে গিয়ে বাই বলে, নো সোর্ড সিটি, তুমি কি সত্যি সেখান থেকে এসেছো, অর্থাৎ তরোয়ালহীন শহর? এবং তখনই মুইউ বলে, আমি এখনো আমার 18 তরোয়াল বহু ব্যবহার করিনি, তাই তুমি আমার কাছে হেরে গেছো। এবং তখনই বাই বলে, তুমি কি ভেবেছিলে আমি আমার সাথে কেবল 3 জনকেই নিয়ে এসেছি? এবং তখনই এখানে পিংয়াং চলে এসে একটি পয়সা ঘুরিয়ে বলে, ভাগ্য ভালো, ফুলের দিকটি উপরে আছে। এবং তখনই বাই বলে, পিংয়াং, তোমার আসতে দেরি হয়ে গেল। এবং তখনই পিংয়াং বলে, সেটার জন্য দুঃখিত, আমি চাইনি জুইয়ে এই যুদ্ধের সাক্ষী
সাক্ষী থাকুক, তা না হলে সে নিশ্চিতভাবে নিজের জীবন দিয়ে সুময়ুকে রক্ষা করত। তাকে অন্য কোথাও পাঠাতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। লর্ড কুই, আমাদের আবার দেখা হলো। এবং তখনই ময়ূ বলে, পিংয়াং, মো পরিবারের 5 জন ভূত, মো বাই এবং মো পিংয়াং, তাই তো? এবং তখনই ময়ূ মনে মনে বলে, মনে হচ্ছে সবকিছু বাজি ধরা ছাড়া আমার আর কোনো উপায় নেই। মিস বাই, আমি আশা করি এটি আপনাকে পালাতে সাহায্য করবে। এবং এটা বলার সাথে সাথে পিংয়াং এবং ময়ূ আর ওখানে থাকা প্রত্যেকটি সৈনিক ময়ূর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং এদের মধ্যে প্রচন্ড পরিমাণে যুদ্ধ শুরু হয়ে যায়। এখানে এরা সবাই একত্রিত হয়ে ময়ূর উপরে বারবার আক্রমণ করছিল, কিন্তু ময়ূও তো কম ছিল না, সেও তাদেরকে বারবার আঘাত করছিল। এবং যেহেতু ময়ূ এখানে একা ছিল এবং এখানে পিংয়াং ছিল, তার জন্যই তারা সবাই মিলে ময়ূর উপর একত্রিত হয়ে আক্রমণ করতে পারছিল এবং ময়ূর তো তাদেরকে বেশ ভালোই আঘাত করছিল। তারা ময়ূর উপর বারবার এদিক থেকে এবং ওদিক থেকে, উপর থেকে, নিচে থেকে বারবার আঘাত করছিল। এবং তখনই এই যুদ্ধের মাঝে আঙ্কেল ঝে এসে তাদেরকে আঘাত করে সরিয়ে দেয়। এবং তখনই আঙ্কেল ঝে বলে, সেই অভিশপ্ত বোকাসু চাংহে, কি এক হতাশজনক ব্যাপার। এবং এটা দেখে তো সুময়ু বলে, আঙ্কেল ঝে, আপনি এখানে? এবং তখনই ঝে বলে, ওই ছোকরা স্পাইডার নেস্টে কেবল একটা নাটক করেছিল। সে আমাকে এখানে পাহারা দিতে বলেছিল এবং আমি আমার লক্ষ্য খুঁজে পেয়েছি, কিন্তু মো পরিবারের 7 জন ভূতও দেখছি এখানেই আছে। এবং তখনই মো বাই রেগে গিয়ে বলে, আঙ্কেল ঝে, আপনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন? এবং তখনই ঝে তার কাছে থাকা বালা দিয়ে মো বাইকে আঘাত করে বলে, আমি কি তোমাকে কথা বলার অনুমতি দিয়েছি? এবং তখনই ময়ূ বলে, আঙ্কেল ঝে, আপনি এখনো এমন ভান করতে পছন্দ করেন যেন আপনি খুব শক্তিশালী কেউ। আসলে কিন্তু আঙ্কেল ঝে সত্যিই শক্তিশালী ছিল। এবং তখনই ঝে বলে, আমার কি আদৌ ভান করার প্রয়োজন আছে? আমি শুরু থেকেই শক্তিশালী। এবং তখনই ময়ূ বলে, আঙ্কেল ঝে, আপনার পরবর্তী পরিকল্পনা কি? এবং তখনই ঝে বলে, আমি এমন একটা উপায় বের করার কথা ভাবছি যাতে তোমাকে মরতে না হয়, আবার আমার কাজও সফল হয়। এবং তখনই ময়ূ বলে, আমার ভয় হচ্ছে সেটা বেশ কঠিন হবে। এবং তখনই যে বলে, আসলেই, কিন্তু দেখো, আমরা তো একসাথে অনেক চড়াই উতরাই পার করেছি। এবং তখনই ময়ূ বলে, আপনি কি প্রতিকূলতার কথা বোঝাচ্ছেন? এবং তখনই যে বলে, একদম ঠিক, এই কারণেই আমাদের শিক্ষিত হওয়া প্রয়োজন। তাহলে একটা কাজ করলে কেমন হয়? চলো আপাতত সবাই মিলে এই ভূতদের মোকাবেলা করি, তারপর আমরা আমাদের পারিবারিক বিষয়গুলো মিটিয়ে নেব। মনে হচ্ছে তাদের মধ্যে অত্যন্ত একজন বেশ শক্তিশালী। এবং তখনই ওখানে কিংয়াং বলে, আঙ্কেল ঝে, আমি অনেক আগে থেকেই আপনার নাম শুনেছি। আমি শক্তিশালী না হলেও আমাকে শক্তিশালী হওয়ার ভান করতে হবে। এবং এটা বলার সাথে সাথে ময়ূ এবং ওদের মধ্যে প্রচন্ড পরিমাণে যুদ্ধ বেঁধে যায়। এদিকে আবার আঙ্কেল ঝে গুহার দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করে বলে, তুমি কি মনে করো? দুঃখিত ময়ূ। এবং এটা বলার সাথে সাথে আঙ্কেল ঝে তার হাতে থাকা অস্ত্র দিয়ে ওই গুহাটিকে ভেঙে ফেলে এবং তখনই তার ভিতর থেকে মিস বাই বেরিয়ে আসে। এবং তখনই আঙ্কেল ঝে বলেন, অলৌকিক চিকিৎসক, আমাদের আবার দেখা হলো। আমি সুপরিবারের সুঝে, পরিবার প্রধানের আদেশে আমি এখানে এসেছি অলৌকিক চিকিৎসককে পরলোকে পাঠিয়ে দিতে। এবং এটা বলার সাথে সাথে সুঝে বাইয়ের ওপর আক্রমণ করে দিলে বাই সেটা খুব সহজেই পেরিয়ে যায় এবং সে সেখানে ফ্যান্ডাম স্টেপ ব্যবহার করে। এবং এটা দেখে তো ঝে অবাক হয়ে বলে, ফ্যান্ডাম স্টেপ? তাই তো। এবং তখনই মিস বাই বলে, তুমি একটা পাপিষ্ঠ। এবং তখনই ঝে বলে, তুমি আসলে কে? এবং বাই বলে, আমি বাই হেউইয়া, মেডিসিন কিং ভ্যালির অলৌকিক চিকিৎসক। এবং তখনই ঝে একটু অবাক হয়ে বলে, তোমার মায়ের বংশ পদবী কি ওয়েন? তুমি যে ফ্যান্ডাম স্টেপ ব্যবহার করলে সেটা আমারই পরমার্জিত সংস্করণ, আর আমি একমাত্র তাকেই এই কৌশলটি শিখিয়েছিলাম। এবং তখনই বাই বলে, আপনি ঠিক বলেছেন, তো তাতে কি হয়েছে? এবং তখনই ওদিক থেকে শয়তান বাই আবার বলে ওঠে, সুঝে,
আপনার সাথে অলৌকিক চিকিৎসকের সম্পর্ক কি? এবং তখনই ঝে রেগে গিয়ে বলে, সেটা তোমার না জানলেও চলবে, তোমরা সবাই এখান থেকে দূর হও। এবং এটা বলার সাথে সাথে সুঝে তার হাতে থাকা অস্ত্র দিয়ে একটা ঝটকা মারলেই ওখানে সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, এমনকি যুদ্ধ। এবং তখনই মোবাইল চিৎকার করে বলে, সুঝে আপনি আসলে কার পক্ষে? এবং তখনই ঝে বাইয়ের দিকে এগিয়ে গিয়ে বলে, তোমার মায়ের নাম কি ওয়েন লুজিন? তার ডাক নাম কি হে? এবং তখনই বাই একটু মাথা হ্যাঁ করে বলে, হ্যাঁ ঠিক তাই। এবং তখনই ঝে একটু নিস্তব্ধ হয়ে বলে, যদি তাই হয় তবে তুমি নিশ্চয়ই আমার। এবং এই কথা বলেই ঝে আটকে যায় এবং তারপর আবার বলে, আমি তোমাকে নাম দেওয়ার সুযোগ পাইনি, তাই তোমার নাম হবে। এবং তখনই বাই বলে, হেউইয়া নামটা আমার মা দিয়েছেন, এর অর্থ হলো সাদা সারস পাখি দক্ষিণে উড়ে যাচ্ছে, হোয়াই নদীর ওপারে দৃষ্টি মেলে। এবং তখনই এই কথা শুনে ঝে বলে, সাদা সারস দক্ষিণে উড়ছে, তাই তো? চমৎকার নাম, মানুষের নাম রাখার ক্ষেত্রে তোমার মা সত্যিই প্রতিভাবান। এবং তখনই বাই বলে, আপনি কি সেই সময়ের কথা বলছেন যখন তিনি আপনাকে পাপিষ্ঠ বলে ডাকতেন? এবং তখনই ঝে বলে, ঠিক তাই, ঠিক যেমনটা তিনি আমাকে পাপিষ্ঠ বলে ডাকতেন। এবং তখনই মুইও মনে মনে বলে, তাহলে আপনি যা বলেছিলেন তা সব সময় সত্য ছিল। এবং তখনই ঝে বলে, তুমি কি আহত? এবং তখনই শয়তান মুবাই রেগে গিয়ে বলে, সুঝে আমাদের বংশের বাইরে কাউকে বিয়ে করার সাহস আপনার হলো কি করে? এবং তখনই ঝে বলে, করেছি তো তাতে কি হয়েছে? এবং তখনই মুবাই আবারও রেগে গিয়ে বলে, আপনি বংশের নিয়ম ভেঙেছেন, আপনি এবং এই জারদ সন্তান উভয়ই মৃত্যুর যোগ্য। তখনই আঙ্কেল ঝে চিৎকার করে বলে, বাজে কথা, ব্লাড রিভার এখন প্যাট্রিয়াককে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর তুমি নিয়মের কথা বলছো? আমি কেবল বংশের বাইরে এক সুন্দরী নারীকে বিয়ে করেছি এবং এক আদুরের কন্যা সন্তান পেয়েছি, আর তুমি বলছো আমি নিয়ম ভেঙেছি? তাহলে তোমার কি হবে? তুমি প্যাট্রিয়াককে মারার চেষ্টা করছো, তোমাকে তো মৃত্যুদণ্ড দেওয়াও তো অনেক লঘু শাস্তি হবে। এবং তখনই আঙ্কেল ঝে মইউকে বলে, মইউ আমি কখনোই আশা করিনি যে আমার মেয়ের সাথে আমার এখানে দেখা হবে, আমার একটা উপকার করো, আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই, আমি চাই না কোনো বাইরের লোক আমাদের বিরক্ত করুন। এবং তখনই মুইও বলে, বুঝতে পেরেছি। এবং এটা বলার সাথে সাথে মুইও আবারও ওদের সাথে যুদ্ধ করতে লেগে যায় এবং এখানে তো আরো প্রচন্ড পরিমাণে যুদ্ধ লেগে গেছিল। এবং তখনই এখানে মুবাই তার বিষাক্ত ধোঁয়া দিয়ে এদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং এটা দেখে তো আঙ্কেল ঝে প্রচন্ড পরিমাণে রেগে গিয়ে তার আসল শক্তির পাওয়ার ব্যবহার করতে থাকে। এবং আঙ্কেল ঝে একজন মজার মানুষ হলেও তার শক্তিও কিন্তু প্যাট্রিয়াকের থেকে কোনো অংশে কম ছিল না। এবং তখনই আমরা দেখতে পাই আঙ্কেল ঝে আকাশের উপর উড়ে তার হনুমান শক্তির পাওয়ারের ব্যবহার করছিল এবং তার কাছে থাকা সেই রডের বালাগুলো এক একজনকে আঘাত করে ওখানে আহত করে ফেলছিল। এবং এখানে তো মুবাইকেও প্রচন্ড পরিমাণে সেই বালার আঘাতে আহত করে ফেলে এবং পরের বারে যখন বালা দিয়ে তাকে আঘাত করতেই যাবে তখনই সিং ইয়াং এখান থেকে মুবাইকে নিয়ে পালিয়ে যায়। এবং এই দৃশ্য দেখে সু মুইও এবং বাই হেউইয়া তো প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায় এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের আহত অবস্থায় মুবাই এবং সিং ইয়াংকে দেখানো হয় এবং তখনই মুবাই বলেন, সু ঝেই তো এতটাই শক্তিশালী যে তা বিশ্বাস করা কঠিন। এবং তখনই কিং ইয়াং বলেন, সে তো একসময় প্যাট্রিয়াক হওয়ার থেকে মাত্র এক ধাপ দূরে ছিল। এবং তখনই মুবাই বলেন, আমি ফেরার সাথে সাথেই বাবাকে এই বিষয়ে জানাবো, এবার আমরা শুধু প্যাট্রিয়াককেই হত্যা করব না, বরং সুপরিবারকেও চিরতরে শেষ করে দেব। এবং এই কথা শুনে কিং ইয়াং একটু শয়তানের হাসি হেসে বলে, ঠিক বলেছ, তোমার কথায় যুক্তি আছে, তবে আমার মনে হয় সুপরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারের প্রধানের সংকল্পে আরো দৃঢ় করতে আমাদের এখনো একটি জোরালো বা বিশ্বাসযোগ্য কারণ দরকার। এবং তখনই মুবাই বলে, আমাদের কি প্রয়োজন? এবং তখনই কিং ইয়াং বলে, তোমার মৃত্যু। এবং এটা বলেই কিং ইয়াং মুবাইকে এখানেই হত্যা করে ফেলে এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের একটি ভয়ঙ্কর পরিবেশ দেখানো হয় এবং আমরা দেখতে পাই এখানে কিয়ান ফানহোয়ার মৃতদেহ চাংদোলাই করে বয়ে নিয়ে আসছিল এবং তখনই এখানে এক ভয়ঙ্কর ব্যক্তি বসে বসে চা খাচ্ছিলেন। এবং তখনই কিয়ান মৃতদেহটিকে নিচে রেখে তার উপরে থেকে সাদা পর্দাটিকে সরালে আমরা দেখতে পাই এটি আর কেউ নয় বরং ফানহোয়া, একটু আগেই যখন কিয়ান এবং চাংহে মিলে হত্যা করেছিল। এবং তখনই কিয়ান হাঁটু গেড়ে বলে, স্যার
ডায়মন্ড ড্রাগন তরোয়াল দখল করার সময় সুপরিবারের হাতে সিনিয়র ফানহুয়া নিহত হয়েছেন। এর পরের দিনগুলোতে সিনিয়র ঝিনকে, যিনি তাকে রিসিভ করতে যাচ্ছিলেন, অ্যাম্বুসের শিকার হন এবং তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এবং তখনই জিয়েবা বসে বসে বলেন, ফানহুয়া, তোমার শরীর ভালো ছিল না। এবং তখনই জিয়েবা আস্তে আস্তে বলেন, তাই তোমার জন্য কোনো মদ নেই, শুধু চা। তুমি এমনকি বলেছিলে যে চা তোমাকে দীর্ঘজীবী হতে সাহায্য করবে, কিন্তু আমি তোমাকে বলেছিলাম আমরা ঘাতক, আমরা মৃত্যুর সাথে নাচি। যদি আনন্দ একদিনের জন্য স্থায়ী হয় তবে আমরা সেটাকেই সার্থক করি। এবং এটা বলার সাথে সাথে জিয়েবা ওখানে থাকা জিনিসগুলোতে প্রচন্ড জোরে জোরে আঘাত করতে থাকে। এবং এটা দেখে তো কিয়ান সহ ওখানে থাকা প্রত্যেকটি সৈনিক হাঁটু গেড়ে বলে, আমাদের সমবেদনা দিন স্যার। এবং কিয়ান তো এখানে জিয়েবার এই রাগ দেখে সে তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং থরথর করে কাঁপছিল। এবং তখনই জিয়েবা আস্তে আস্তে এগিয়ে এসে দেখে যে কিয়ানের বুকে একটি আঘাতের চিহ্ন। এবং তখনই জিয়েবা জিজ্ঞাসা করে, জিয়ে ছাড়াও এর শিষ্যরা কোথায়? এবং তখনই কিয়ান ভয়ে ভয়ে উত্তর দেয়, জিয়ে বক্সি সুময়ুর কাছে হেরে গেছেন এবং তারপর নিখোঁজ হয়ে গেছেন। এবং এটা শুনে জিয়েবা বলে, তারপর থেকে নিখোঁজ হয়ে গেছে, কোনো খোঁজ নেই? তুমি কি বলতে চাইছো? জিয়ে বক্সি দলত্যাগ করেছে? এবং তখনই কিয়ান বলে, আমি সেটা বলার সাহস পাচ্ছি না। এবং জিয়েবা বলে, ব্লাড রিভারের নিখোঁজ বলে কিছু নেই। যদি সে অনুমতি ছাড়া চলে গিয়ে থাকে তবে সেটা হলো দেশদ্রোহিতা। তাকে খুঁজে বের করার জন্য দুজন লোক পাঠাও। এছাড়াও জিয়ে ছিডাওকে জিউজিয়াও শহরে আসার খবর পাঠাও। তখনই কিয়ান বলেন, আঙ্কেল ছিডাওয়ের ব্যাপারে বলছি, আমি আগে তার কাছে গিয়েছিলাম কিন্তু তিনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। এবং তখনই জিয়েবা বলেন, সবকিছুর একটা মূল্য আছে। সে যদি তার শিষ্যকে বাঁচাতে চায় তবে তাকে এর মাসুল দিতে হবে। ব্লাড রিভারের কোনো সাধারণ মার্শাল আর্টস গোষ্ঠী নয় যে সে ঘরে বসে শুধু প্রশিক্ষণ নেবে। এবং তখনই কিয়ান উঠে কিছু একটা বলতেই যাচ্ছিল এবং জিয়েবা তাকে জোর করে আঘাত করে নিচে বসিয়ে দিয়ে বলে, তোমাকে কে দাঁড়িয়ে থাকার অনুমতি দিয়েছে? হাঁটু গেড়ে বসে থাকো, টানা 3 দিন হাঁটু গেড়ে বসে থাকবে। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের মু পরিবার অর্থাৎ জিজের বাড়ির দৃশ্য দেখানো হয় এবং আমরা দেখতে পাই এখানে মুবাইয়ের মৃতদেহ পড়েছিল। আসলে সিংয়াং এখানে চালাকি করে মুবাইকে হত্যা করে ফেলেছিল এবং সে এখানে দাঁড়িয়ে এমন ভান করছিল যে সে কিছুই জানে না। এবং তখনই সেখানে জেজে আসে এবং তখনই এখানে জিজে এসে তার ছেলের মৃতদেহ দেখে বলে, তাকে কে মেরেছে? এবং তখনই চিন জোর গলায় বলে ওঠে, সুপরিবার, সুঝে। এবং তখনই জিজে বলে, তার হাতের সোনার আংটি এই ধরনের ক্ষত তৈরি করে। সুপরিবার শেষ পর্যন্ত ওই দানবটাকে পাঠালো, তারা সবাইকে কুলপতির পক্ষে দাঁড়িয়েছে। এবং তখনই চিংয়াং বলে, সম্ভবত না, সে এসেছিল মেডিসিন কিং ভ্যালির মিরাকেল ফিজিশিয়ানকে হত্যা করতে, কিন্তু কোনো কারণে সে হঠাৎ আমাদের লোকদের হত্যা করে ফেলেছে। আমি নিজের জীবন বাজি রেখে তরুণ মাস্টারের মৃতদেহ ফিরিয়ে এনেছি। এবং তখনই মুজিজে সামনের দিকে একটু এগিয়ে এসে সকল সৈনিকের উদ্দেশ্যে বলে, তোমরা সবাই ওঠো। ব্লাড রিভারের আমরা খাদের কিনারে বাস করি, এটাই নিয়ম। এমনকি মৃত ব্যক্তি যদি আমার ছেলেও হয় তোমাদের শোক করার প্রয়োজন নেই। আসলে মুবাই মারা যাওয়াতে মুজিজের কিচ্ছু যায় আসে না, আসলে সে ছিল একজন পাগল। এবং তখনই আমরা দেখতে পাই আকাশের উপর দিয়ে 4 জন ব্যক্তি সেই কফিনটাকে বয়ে নিয়ে আসছিল। এবং তখনই এটা দেখে জুয়ে বলে, কে আসছে? এবং চিংয়াং বলে, ডেড কফিন, কিন্তু কেন? এবং তখনই জুয়ে বলে, ওই কফিনের ভেতরে সেই পাগলটা বন্দি আছে স্যার, আপনি কিছুতেই ওই কফিন খুলবেন না, এটা অন্তত বিপজ্জনক। এবং তখনই চিন বলেন, ডেড কফিন তো সোল রিফার্স হলে নজরদারিতে থাকার কথা, এটা এখানে কেন? এবং তখনই যখন ডেড কফিনটিকে নিচে নামানো হয় এটা দেখে মুজিজে একটু মিচকি হেসে বলে, আমি সোল রিফার্স হলের কাছে এটা অনুরোধ করেছিলাম, যেহেতু তারা এটা ধার দিতে রাজি হয়েছে এর মানে তাদের অনুগত্য আমাদের মু পরিবারের প্রতি। এবং এটা বলার সাথে সাথে মুজিজে ওই কফিনটার উপর আঘাত করলে কিছু একটা দেখা যায়, তখনই সাথে সাথে ওই কফিনটা লাল হয়ে ওঠে এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের চাংহে এবং একটি রহস্যময় ব্যক্তিকে দেখানো হয়। চাংহে এখানে এনাকে মাস্টার বলে ডাকছিলেন এবং তখনই চাংহে বলে, মাস্টার, আমাকে নিয়ে মজা করা বন্ধ করুন, আমার দিকে তাকান। মুজিজে আমাকে পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছে, আমি আপনার দাবির মতো অত শক্ত নই। এবং তখনই ওই ব্যক্তি বলেন, জিয়ে ফানহুয়া মারা গেছে, তুমি সেটা জানো তো? এবং তখনই চাংহে বলে, কেন জানবো না, আমিই তো তাকে মেরেছি। ওই লোকটা এমনিতেও অর্ধেক মরেই ছিল। জিয়ে পরিবার অনেক আগে থেকেই তার মৃত্যু চাইতো, সে না মরলে এই তরুণরা সামনে
আসতেই পারতো না। এবং তখনই ওই ব্যক্তিটি বলে, ঝিয়ে ফানহুয়া যদি সুস্থ থাকতো তবে সন্দেহ নেই যে সেই হতো ঝিয়ে পরিবারের পরবর্তী প্রধান, আর তুমি তাকে মেরে ফেলেছো সেটা তোমার রেকর্ডে থাকবে, কিন্তু মুবাইকে মারা তুমি একটু বেশি বড্ড বাড়িয়ে ফেলেছো। এবং তখনই চাংহে অবাক হয়ে বলে, কি মুবাইও মারা গেছে? কে মারলো? কে করলো এটা? এবং তখনই রহস্যময় ব্যক্তি বলে, তুমি জানো না সু ঝে তাকে কে পাঠিয়েছিল? এবং তখনই চাংহে মনে মনে বলে, এইবার আমার কপালটা পুড়লো। আঙ্কেল ঝে সাধারণত আমাদের মধ্যে সবচেয়ে অলস, এবার তিনি এত উৎসাহী কেন হলেন? যেহেতু তিনি মুবাইকে মেরেছেন, এখন যদি মু জিজের সাথে আমার দেখা হয় সে তো আমার গায়ের চামড়া তুলে নেবে। এবং তখনই ওই ব্যক্তি বলে, মু জিজে একজন পাগল, এখন যেহেতু তুমি তার ছেলেকে মেরেছো সে শুধু তোমার চামড়াই তুলবে না, পুরো সুপরিবারের চামড়া তুলে নেবে। গত 100 বছর ধরে ব্লাড রিভারের অভ্যন্তরীণ কোন্দল ছিল, কিন্তু 3 পরিবারের ভারসাম্য কখনো বদলায়নি, এবার হয়তো পরিস্থিতি বদলে যাবে। এবং তখনই চাংহে বলে, মাস্টার এটা সত্যি আমার দোষ নয়, আঙ্কেল ঝে নিজেই এটা করেছেন, আমি তাকে মিরাকেল ফিজিশিয়ানকে মারতে পাঠিয়েছিলাম, মুবাইকে নয়। এবং তখনই ব্যক্তিটি বলে, যথেষ্ট হয়েছে, যা হওয়ার হয়ে গেছে, যেহেতু পরিস্থিতি এমনই তাহলে আমরা বরং পুরো ব্লাড রিভারকেই সুপরিবারের নামে করে নিই। এবং তখনই চাংহে বলে, মাস্টার আপনি অত্যন্ত সাহসী এবং মেধাবী, আমি সু চাংহে মৃত্যুর আগে পর্যন্ত আপনার অনুসারী হয়ে থাকবো। এবং তখনই এই কথা শুনে ব্যক্তিটি উঠে বলে, তুমি আমার জন্য মরবে? ঠিক আছে, কিন্তু সু ঝের খবর কি? এবং এটা বলে ব্যক্তিটি ওখান থেকে চলে যায়। এবং তখনই সু চাংহে ওখানে থাকা ওই সৈনিককে জিজ্ঞাসা করে, আঙ্কেল ঝে তার কি হয়েছে? এবং তখনই সৈনিকটি বলে, মাস্টার মু ঝিয়ের প্রতিশোধের ভয়ে সু ঝেকে সাহায্য করার জন্য একটি ইউনিট পাঠিয়েছিলেন, কিন্তু তারা দেখেছে যে সু ঝে সু মুয়ুর সাথে লড়াই করেননি, বরং তিনি সু মুয়ু এবং সেই মিরাকেল ফিজিশিয়ানের সাথে স্পাইডার নেস্টের দিকে রওনা হয়েছেন। এবং এটা বলে সৈনিকটি ওখান থেকে চলে যান। এবং তখনই চাংহি মনে মনে বলে, তাহলে সু মুয়ুকি আঙ্কেল ঝেকে নিজের দলে ভিড়িয়ে নিল। এবং এখানেই সিন কাট হয়। এদিকে জঙ্গলের ভিতরে আমরা দেখতে পাই একটি লোক বসে বসে তরোয়ালের ধার দিচ্ছিল। আসলে এই লোকটি ছিল শি পরিবারের শি কিডাও। এবং তখনই ওখানে একটি সৈনিক এসে বলে, মাস্টার এইমাত্র বুক্সি ফিরে এসেছে। এবং তখনই শি কিডাও বলে, সে ফিরেছে? কাজ কি শেষ হয়েছে? এবং তখনই ওই সৈনিকটি ওখানে তার হাতে থাকা একটি পাথর দিয়ে বলে, সে এ ব্যাপারে কিছুই বলেনি, শুধু এটা রেখে গিয়েছে। এবং তখনই কিডাও রেগে গিয়ে তার কাছে থাকা তরোয়াল দিয়ে ওই পাথরটিকে ওখানেই 2 আধখানা করে দেয়। এবং কিডাও বলে, সে সু মুয়ুকে নিয়ে এসেছে, এটি তার আয়ত্ত করা অষ্টম চাল। এবং তখনই সৈনিকটি বলে, বুক্সি বলেছে এটি এখনো আসল অষ্টম চাল নয়, তার আরো কয়েক বছর ঘুরে বেড়ানোর প্রয়োজন, উত্তর খুঁজে পাওয়ার পর সে ফিরে আসবে। এবং তখনই কিডাও বলে, ও পাগল, ব্লাড রিভারের কেউ যদি 10 দিনের বেশি বাইরে ঘুরে বেড়ায় তবে কোনো দ্বিধা ছাড়াই সোল রিভার্সাল থেকে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হবে। এবং তখনই সৈনিকটি বলে, আমরা পরিবারের প্রধানের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। এবং তখনই সৈনিকটি ওই চিঠিটি দিতে গেলে তখনই কিডাও বলে, তাতে কি লেখা আছে? তাদের ওই সব সাধারণ আজে বাজে কথা পড়ার ধৈর্য আমার নেই, সরাসরি আমাকে বলো। এবং তখনই সৈনিকটি বলে, প্রধান বলেছেন সি বুক্সি মিশনের উপেক্ষা করেছে এবং অনুমতি ছাড়াই ব্লাড রিভার ত্যাগ করেছে, যা একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, কিন্তু আপনি যদি সিউস্কিয়াও শহরে আসেন এবং সি পরিবারকে সাহায্য করেন তবে তারা বুক্সির ক্ষমার জন্য সোল রিভার্সালের কাছে আবেদন করবে। এবং তখনই সি কিডাও বলে, সি বা বেশ বড় মাপের ষড়যন্ত্রকারী। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমাদের সরাইখানার দৃশ্য দেখানো হয় এবং আমরা এখানে দেখতে পাই টাং লিয়ানুয়ে এবং সেই খরগোশ মেয়েটি একসাথে একই ঘরে ছিল। এবং তখনই ট্যাং বলে, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। এবং তখনই তো খরগোশ মেয়েটি একটু ভান করে বলে, আমাকে খাইয়ে দাও। এবং এটা শুনে তো ট্যাং রেগে যায়। এবং তখনই খরগোশ মেয়েটি বলে, কেন? আমাকে আহত করার পর তোমার কি উচিত নয় আমাকে খাইয়ে দেওয়া? আমি তো আর তোমার উপর ঝুলে নেই। এবং ট্যাং লিয়ানুয়ে এখানে তো খরগোশ মেয়েটিকে খুব সুন্দরভাবে ওষুধ খাইয়ে দিচ্ছিল। ওদিকে তো সবাই যুদ্ধ করে মরছে আর এদিকে এরা দুজন মনে মনে প্রেম করে মরছে। এবং তখনই মেয়েটি আবারও ভান করে বলে, যাই হোক, জীবনের জন্য নিজেকে ভাগ্যবান মনে করো যে তুমি এত চিন্তাশীল একজন তরুণ প্রভু পেয়েছো। এবং তখনই ট্যাং খাইয়ে
থামাইয়ে দিতে দিতে বলে, এই ধরনের চালাকি দিয়ে আমাকে আটকে রাখা ভালো বুদ্ধি নয়। তোমার ক্ষত সেরে গেলেই আমি প্যাট্রিয়ার্কের কাছে যাব সেকেন্ড মাস্টার ট্যাংয়ের অপরাধের প্রতিশোধ নিতে। এবং তখনই খরগোশ মেয়েটি আবারও যখন 1 চামচ ওষুধ মুখে নিতেই যাবে তখনই চালাকি করে বলে, তিতো ওষুধ, তাহলে আমার সেরে ওঠা পর্যন্ত অপেক্ষা করো, তারপর আমরা কথা বলবো। যাই হোক, একজন সোয়ানুও গার্ডিয়ানের উচিত প্রথমে তার ঋণ শোধ করা, তারপর প্রতিশোধের কথা ভাবা। এবং এখানেই সিন কাট হয়। এদিকে আবার আমরা দেখতে পাই আঙ্কেল ঝে, বাই এবং প্যাট্রিয়ার্ক যখন কথা বলছিলেন তখনই বাইরে থেকে মুইও ভেতরে এসে বলে, আঙ্কেল ঝে, আপনার সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে প্যাট্রিয়ার্কের সাথে কথা বলতে দিন। এবং তখনই আঙ্কেল ঝে বলে, তুমি ঠিক বলেছ, আগে গিয়ে কথা বলো, যদি কাজে না দেয় তবে আমি তোমার মৃতদেহ সংগ্রহ করতে আসব। এবং তখনই মুইও বলে, আঙ্কেল ঝে, আমি আশা করি আপনাকে সেটা করতে হবে না। এবং তখনই আঙ্কেল ঝে এবং মিস বাই এখানে এদের একা রেখে চলে যায়। এবং তখনই মাস্টার আস্তে আস্তে গিয়ে বসে বলে, সেই অলৌকিক চিকিৎসক আমার কারাগার মুক্ত করেছেন। ময়ূ, তুমি তোমার নিজের দেওয়া কথা রক্ষা করেছো, আমি তোমাকে মুক্তি দেব। এখানে এসো। অনেক আগেই সেই ওয়েলিং অ্যাবিসের বাইরে এক তরোয়ালের আঘাতে আমি তোমার শরীরে সেই জীবন মৃত্যু চুক্তি গেঁথে দিয়েছিলাম। তার 7 বছরের মেয়াদ শেষ হতে চলেছে। শুধুমাত্র আমার অভ্যন্তরীণ শক্তি এটি বিলুপ্ত করতে পারে। এটা ছিল আমাদের চুক্তি। এখন আমি তোমার শরীর থেকে এটি সরিয়ে দেব। এবং তখনই সুমুইও বলে, প্রয়োজন নেই মাস্টার, 20টি বছর খানেক আগেই সরে গেছে। এবং তখনই মাস্টার চমকে গিয়ে বলে, কি? আমি যখন 18 শট অ্যারো আয়ত্ত করি তখন তরোয়ালের শক্তি আমার শরীরের রক্তে মিশে যায় এবং ঘটনাক্রমে সেই জীবন মৃত্যু চুক্তি বিলীন হয়ে যায়। এবং তখনই মাস্টার বলে, তাহলে এই ব্যাপার। আমি সব সময় ভেবেছি তুমি সেই জীবন মৃত্যু চুক্তির শিকলে বাধা পড়ে আমাকে রক্ষা করতে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলেছিলে। এবং তখনই সুমুইও বলে, আপনি একসময় ওয়েলিং অ্যাবিসের বাইরে আমার ভাইকে এবং আমাকে বাঁচিয়েছিলেন। সেই দয়া বা ঋণ আমার তরোয়াল দিয়ে শোধ করার যোগ্য ছিল। আর যেদিন আমি কুই হলাম সেদিন আমি 12 জোডিয়ার্কের সাথে একটি শপথ নিয়েছিলাম। এবং এই দৃশ্যের সাথে সাথে ব্লাড রিভার ড্রামার এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবারও পরবর্তী এপিসোড নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।